নমস্কার, আমরা রয়েছি 24 আওয়ার্স টিভি চ্যানেলে এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর অভ্র মুখোপাধ্যায়, যিনি হচ্ছেন লর্ডস হেলথ কেয়ারের মেডিসিন কনসালটেন্ট এবং মেডিকেল সুপার। আমরা স্যারের সাথে সরাসরি কথা বলবো। স্যার, আপনি এখানে অনেকদিন ধরে যুক্ত রয়েছেন, মানে প্রায় কত বছর আপনি এখানে রয়েছেন? একদম শুরু থেকে, মানে যখন এটা প্রথমে ডায়াগনস্টিক সেন্টার ছিল, তারপরে সেখান থেকে এটা পরে নার্সিংহোম হয়। তো 2016-তে এটা ওপেনিং হয়, আমি তখন থেকেই এখানের সাথে যুক্ত। আমরা এই মুহূর্তে দেখছি সিজন চেঞ্জ হচ্ছে, মানে এই শীত, এই গ্রীষ্ম, এই বর্ষা। তো এই মুহূর্তে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন রকমের রোগ হচ্ছে। তো আমরা কি করে বুঝবো যে কোন সময়ে আমাদের প্রিকশনটা নেওয়া উচিত, কোন সময় আমরা ডাক্তারদের সাথে কনসাল্ট করব, আমরা কোন ওষুধ খাবো কি না খাবো? আমরা অনেক সময় কি করি, আমরা মেডিকেলে গিয়ে কিছু একটা ওষুধ কিনে নিলাম, নর্মাল আমরা প্যারাসিটামল জানি। তো এই যে বিভিন্ন রকমের রোগ হচ্ছে, তো এটাতে প্রিকশনটা আমরা কিভাবে নেব? হ্যাঁ, প্রথমেই বলি যে আমরা যে ডে টু ডে প্র্যাকটিস আমাদের রয়েছে, সেই প্র্যাকটিসে সবথেকে কমন যে জিনিসটা আমরা ফেস করি প্রবলেম, সেটা হচ্ছে জ্বর। এখন জ্বর তো শুধু একটা উপসর্গ মাত্র, জ্বর একটা বৃহত্তর রোগের একটা প্রকাশ। তো সুতরাং শুধু জ্বর অনেক কারণে হতে পারে, কিন্তু জ্বর দিয়ে শুরু। তো জ্বর প্রথমে হয়, এছাড়া জ্বরের সাথে অ্যাসোসিয়েটেড কিছু প্রবলেম থাকে, যেরকম মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, সর্দি, কাশি, এইসব জিনিসপত্র থাকে। তো জ্বর এবং তার অ্যাসোসিয়েটেড প্রবলেম এক ধরনের প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে পেট খারাপ। এই যে আপনি বললেন যে গরম, শীত, টেম্পারেচার চেঞ্জ, এই টেম্পারেচার চেঞ্জে কিন্তু যেসব ব্যাকটেরিয়াগুলো আমাদের নর্মালি আমাদের ক্ষতি করতে পারে না, সেই ব্যাকটেরিয়াগুলো তখন ওভার অ্যাক্টিভ হয়ে যায় এবং তার ফলে খুব ইজিলি আমাদের পেট খারাপ বা পেটের সংক্রমণ, এইসব জিনিসগুলো বেশি হয়। তৃতীয় আর একটা হচ্ছে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে, সেটা হচ্ছে হাঁপ ধরা বা শ্বাসকষ্ট বা লাং ইনফেকশন। সো আমরা দেখেছি মূলত একটা তো হচ্ছে জ্বর, যার অনেক কারণ থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে লাং ইনফেকশন, বিশেষত বয়স্কদের বা যারা ইমিউনো কম্প্রোমাইজড, মানে যাদের ইমিউনিটি অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ধরুন যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের বয়স বেশি, যাদের অন্যান্য আরও রোগ রয়েছে, কিডনি প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট বা লাং ইনফেকশনটাও কিন্তু খুব ইজিলি হয়। তৃতীয় হচ্ছে পেটের ইনফেকশন, যেটাকে আমরা জিআই সেপসিস বলতে পারি বা নর্মাল গ্যাস্ট্রোএন্টারাইটিসও বলতে পারি। তো এই মূলত তিন ধরনের, এছাড়াও নিশ্চয়ই অনেক অসুখ রয়েছে, কিন্তু এই তিন ধরনের অসুখ আমরা ডে টু ডে প্র্যাকটিসে ফেস করি। মানে আমার আউটডোরে বলুন, চেম্বারে বলুন, এই ধরনের রোগীরাই কিন্তু বেশি আসে। তো এইবার এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের উত্তর, যে মেইনলি কি কি প্রবলেম আমরা ফেস করি। স্যার, এবার ধরুন আমরা যেমন জানি আমার পেট খারাপ হয়েছে, আমার বমি হয়েছে, আমি একটা মেডিকেলে গিয়ে O2 জোফার কিনে খেয়ে নিলাম। মানে আমার কাছে এই নামগুলো ছোটোবেলা থেকে আমি শুনে আসছি, মা বাবা দিচ্ছে। তো এটা কি ঠিক? মানে আমি এখন 26 আমার বয়স, আমি 26 বছরে গিয়ে O2 খেয়ে নিলাম, কিন্তু সেই একই জায়গায় যদি কেউ 12 বছরের বা 13 বছরের একটা ছেলে বা মেয়ে, সেও কি ওই O2 বা জোফার খেলেও মানে সেম কাজ করবে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। প্রথমেই বলা দরকার যে যেহেতু অন্য সব প্রফেশনের মতো, অন্য সব পেশার মতো ডাক্তারিও একটা স্পেশালাইজড পেশা, সুতরাং যদি কারো শরীর খারাপ হয়, সেলফ মেডিকেট করাটা উচিত নয়। এটা আমরা সবাই জানি। সেলফ মেডিকেট করলে কিন্তু আপনি যেটা বললেন যে একটা 12 বছরের বাচ্চারও যা হবে বা যে ডোজ হবে, সেটা কি একটা 22 বছরের মানুষের হবে, নাকি সেটা একটা 72 বছরের মানুষের হবে? এক নম্বর। দ্বিতীয় নম্বর, শুধু বয়স নয়, তার ওজন। একজনের ওজন হচ্ছে 30 কেজি, হয়তো তার বয়সও 30 কি 40, কিন্তু সে আন্ডারওয়েট। 30 কেজি ওজনের একজন মানুষ আর একজন 60 কেজি ওজনের মানুষ, দুজনে তো একই ওষুধে কাজ করতে পারে না। কারোর ক্ষেত্রে ওভারডোজ হয়ে যাবে, কারোর ক্ষেত্রে আন্ডারডোজ হয়ে যাবে, এফেক্টের বদলে সাইড এফেক্ট বেড়ে যাবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে আজ থেকে 30-40 বছর আগে আমাদের যতটা অ্যাক্সেস ছিল টু দি নলেজ, এখন সেই অ্যাক্সেস কিন্তু অনেক বেড়ে গেছে বিকজ অফ গুগল। এখন গুগল ডক্টর প্রচুর পাওয়া যায়। তো এবং অনেক ডাক্তারবাবুরাও রয়েছেন যারা কিনা আমাদের অনেক সোশ্যাল মাধ্যমে অনেক মেসেজ দেন যে প্রিলিমিনারি কি করা উচিত। তো এই দুটোকে নিয়ে আমার মনে হয় যে একটা ব্যালেন্স করা দরকার। আমার একদিনের জ্বর হলো, আমি ডাক্তারের কাছে ছুটে গেলাম, বা আমার একদিন পেট খারাপ হলো, আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম, এটা লোকে করবেও না এখনকার দিনে। যেমন আপনি বললেন যে O2 অনডেম
আমরা যখন ডাক্তারি পড়েছি অনডেমটা আমরা ফাইনাল ইয়ারে গিয়ে সেই নামটা জেনেছি, এখন আপনি ডাক্তার না হয়েও জানেন। সেটাই আমার প্রশ্ন। তো সেই জন্য বেসিক এই যে বললাম যে জ্বর, আমার আজকে একদিনের জ্বর হলো, আমি নিশ্চয়ই প্যারাসিটামল খেতে পারি, কারণ সেটা ইউনিভার্সাল। সবাই এখন জেনে গেছে যে কোনো ডাক্তারের কাছে গেলেও আপনি প্যারাসিটামল 650 খেতে পারেন। যেটা জানেন না সেটা হচ্ছে কি ডোজে খাবো। এবার নর্মাল আমরা 3 ভাগে ভাগ করতে পারি একটা মানুষের বয়সকে, একটা 12 বছরের তলায়, একটা 12 থেকে 60, একটা 60-এর ওপরে। এই 3টে ভাগে ভাগ করলে তাদের ক্ষেত্রে ডোজগুলো কিন্তু আলাদা হবে। নর্মালি যদি একটা অ্যাডাল্ট লোক, মানে ধরুন 12 থেকে 60 বছর, তার যদি একটা স্ট্যান্ডার্ড এজ হয় 40 থেকে 60, স্ট্যান্ডার্ড ওয়েট হয় 40 থেকে 60 কেজি, সে কিন্তু একটা প্যারাসিটামল 650 খেতেই পারে। এবং একদিন খাওয়ার পরে তার যদি জ্বরটা ভাইরাল ফিভার হয়, সেটা যদি কমে যায়, ইটস ওয়েল অ্যান্ড গুড। আপনি একটা জোফার যদি আপনি নর্মাল একটা, আমরা বলি যে রেফারেন্স মেল অথবা রেফারেন্স ফিমেল, যার বয়স হচ্ছে মোটামুটি 18 থেকে 60-এর মধ্যে, যার ওজন হচ্ছে 40 থেকে 60 কেজি, তিনি যদি একটা ওষুধ খান কোনো অসুবিধা নেই। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে, যাদের ইমিউনিটি কম, তাদের ক্ষেত্রে সেলফ মেডিকেট করা, একটা ওষুধও সেলফ মেডিকেট করা উচিত না। কিন্তু নর্মাল ক্ষেত্রে করলে অতটা ক্ষতি নেই ইনিশিয়াল। এবার আপনাকে বুঝতে হবে যে আমি কতদিন করব। যে কোনো রোগেরই একটা নির্দিষ্ট সময়সীমা আছে, যার পরে কিন্তু আপনার স্পেশালাইজড ওপিনিয়ন দরকার। যেমন একদিন আমি জ্বরের জন্য 1 দিন থেকে 2 দিন দেখতে পারি যে ভাইরাল ফিভার কমে গেল। কাশি, আমার 7 দিন কাশি হলো, কমে গেল, ইটস অল রাইট। কিন্তু আমার যদি 3 সপ্তাহ কাশি হয়, মাস্ট আমার চেস্ট এক্সরে করতেই হবে দেখার জন্য যে আমার নিউমোনিয়া হয়েছে না আমার অন্য কোনো প্রবলেম হচ্ছে। তো সেই যে জিনিসগুলো, সেই জন্য 1 থেকে 2 দিন আপনি, যদি আপনি একজন স্ট্যান্ডার্ড রেফারেন্স মেল বা ফিমেল হন, আপনি যে কমন ওষুধগুলো আছে সেটা খেতে পারেন। কিন্তু তারপরে ইউ শুড সিক আ স্পেশালাইজড ওপিনিয়ন, আপনাকে একজন ডাক্তারের কাছে যেতেই হবে। স্যার এখানে আমি আরেকটা প্রশ্ন করব, আপনি যেটা মেল আর ফিমেল বললেন, তো মেলের হরমোনাল সাইড অ্যান্ড ফিমেলের হরমোনাল সাইড দুটো আলাদা, তো সেই ক্ষেত্রে যদি আমি কোনো ওষুধ আপনি প্রেসক্রাইব করছেন বা সেটা কি দুটো বডির ক্ষেত্রে কি সেম কাজ করবে? নর্মাল যে ওষুধগুলোর কথা আমরা বলছি, যেখানে হরমোনাল চেঞ্জেসের ব্যাপার নেই, নর্মাল ওষুধ, সেই ওষুধগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম কাজ করবে। মানে জ্বর যদি আজকে একজন পুরুষেরও জ্বর হয় অথবা একজন মহিলারও জ্বর হয়, আমরা একই ওষুধ দেবো। কিন্তু যেসব ক্ষেত্রে আমরা জানি যে ফিজিওলজিক্যালি মেল এবং ফিমেল ডিফারেন্ট, সেগুলো এখানে ডিসকাস করার পরিসর নয়, বাট যদি সেগুলো হয় ন্যাচারালি আমরা সেই ওষুধগুলো অন্যরকমভাবে দেবো। প্যারাসিটামল, এখন আমার মাথা ব্যথা হলে আমি প্যারাসিটামল খেয়ে নিই, জ্বর হচ্ছে আমি প্যারাসিটামল খেয়ে নিচ্ছি, তাহলে কি আপনি বলবেন যে প্যারাসিটামল ফর এভরিথিং, মানে জ্বর হলে আমি খেতে পারি আর মাথা ব্যথা হলে খেতে পারি? জাস্ট একটু আগেই যে উত্তরটা দিলাম যে আপনি ফর 1 to 2 days আপনি একটা প্যারাসিটামল খেয়ে দেখতে পারেন। এখন দেখুন, কিছু কিছু জিনিসের একটা টাইম লিমিট থাকে যে কতদিন অবধি আমি দেখবো। এখন কেউ হয়তো মাথা ঘুরে বাথরুমে পড়ে গিয়ে তার মাথায় লেগেছে, সে তো নিশ্চয়ই 2 দিন ধরে বসে থাকবে না, সে সঙ্গে সঙ্গে একজন ডাক্তারের কাছে যাবে এবং তিনি যদি মনে করেন তিনি তার একটা সিটি স্ক্যান করাবেন। কারোর একটা খুব জোরে আঘাত লেগেছে, দিয়ে হাতটা ফুলে গেছে, আমরা হয়তো বুঝতে পারছি যে তার ফ্র্যাকচার হতে পারে, তিনি তো বাড়িতে বসে থাকবেন না, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে এক্সরে করাবেন, ফ্র্যাকচার হলে সেই ইয়ে করবে। কিন্তু আমার যদি একটা জ্বর মাথা ব্যথা হয়, মনে রাখতে হবে যেটা প্রথম শুরু করেছিলাম যে জ্বর এবং মাথা ব্যথা কিন্তু অনেক রোগের লক্ষণ, সুতরাং সেটা আমি 1 থেকে 2 দিন তাকে আমি সময় দিতে পারি। কিন্তু সেখানেও দেখতে হবে যদি জ্বর 100 থেকে 101-এর মধ্যে ঘোরাফেরা করছে, লো গ্রেড ফিভার যেটাকে আমরা বলছি, আপনি 1 দিন ওয়েট করলেন। কিন্তু সেই জ্বরে যদি 104 হয়ে যায়, তাহলে কেউ করবেও না, ওয়েট করা উচিত নয়, এবং সঙ্গে সঙ্গে তখন আপনাকে ডাক্তারের সাথে করতে হবে, কারণ তখন আমার সঙ্গে সঙ্গে টেস্ট করতে হবে। কিন্তু জ্বরের যে স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে, ধরুন ম্যালেরিয়া বা ডেঙ্গু, এইসব যে টেস্টগুলো রয়েছে, এর মধ্যে ডেঙ্গু বলুন বা টাইফয়েড বলুন, ইনিশিয়াল যেগুলো র্যাপিড টেস্ট সেগুলো কিন্তু 1 দিন বাদে পজিটিভ হয়। সুতরাং 24 ঘন্টা আপনাকে বিল্ড করতে দিতে হবে টাইটারটা, যেটাকে আমরা টাইটার বলি। সেই টাইটারটা মেজার করেই তো আমরা পজিটিভিটি নেগেটিভিটি বুঝি। তাহলে আমরা যদি দেখি যে সেই টাইটারটা যতক্ষণ না বিল্ড হচ্ছে ততক্ষণ কিন্তু ওটা নেগেটিভ আসবে। আপনার জ্বর হলো, আপনি যদি 6 ঘন্টার মধ্যে টাইফয়েড টাইটার করেন, টাইফয়েড টাইটার নেগেটিভ আসবে। ডেঙ্গু NS1 প্রথম 5 দিনে পজিটিভ আসবে, IgM কিন্তু 5 দিনের পরে পজিটিভ আসবে। যে কারণে স্বাস্থ্য দপ্তর থেকে, রাজ্য সরকার থেকে যখন ডেঙ্গু প্রকোপ বেশি হয়ে যায়, তখন বলা হয় প্রথম 5 দিনের মধ্যে এলাইজা পদ্ধতিতে ডেঙ্গু NS1 করুন, কিন্তু তারপরে আপনাকে ডেঙ্গু IgM করতে হবে। তো এই যে
ডেজে ডিফারেন্ট জিনিসের পজিটিভিটিটা হয়, সেটা কিন্তু এই জন্যই হয় বিকজ ওই টাইটার বিল্ড করতে সময় লাগে বিভিন্ন জিনিসের। তো সেই জন্য 1 থেকে 2 দিন আপনারা নিতেই পারেন, যে কেউ 1 থেকে 2 দিন যদি অন্য আর কোনো সমস্যা না, ধরুন জ্বর হচ্ছে বা ধরুন পেট খারাপ হয়েছে, 1 দিন থেকে 2 দিন আপনি হাউস হোল্ড রেমেডিস, অনেকে তো ওষুধও খান না, আমাদের ঠাকুমারা অনেক রকমের ঠাকুমা দিদিমা হ্যাঁ এইসব কাড়া দিল, কাশি কমে গেল, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি না কমে, আপনি কতদিন দেখবেন যে কোনো জিনিসেরই 1 থেকে 2 দিনের পরে যদি না কমে বা যদি বাড়ে বা যদি প্রথম থেকেই বাড়ে, এই বিভিন্ন জিনিসগুলোকে বিবেচনা করে তারপরে আমরা ডাক্তারের সাথে কনসাল্ট করি। আপনার কি মনে হয় কোথাও যে আবার প্রথম 2 দিন 3 দিন আমি ভীষণ অসুস্থ হয়ে পড়লাম, আমি কনসাল্ট করলাম, কনসাল্ট করার পরে আপনাদের কোন সময় মনে হয় যে এই পেশেন্টের এই মুহূর্তে অ্যাডমিট হওয়ার সিচুয়েশন রয়েছে? এটাও খুব ভালো প্রশ্ন। এখন প্রথম কথা হচ্ছে যে এটা না শরীরও বলে দেবে আপনাকে, যে যখন দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট এমন জ্বরে কাহিল হয়ে পড়ে রয়েছে যে সে ভালো করে খেতে পারছে না, সে ভালো করে কথা বলতে পারছে না, তার আমরা দেখতে পাচ্ছি পালস রেট বেড়ে যাচ্ছে, তার ব্লাড প্রেশার হয় খুব বেশি নয় খুব কম, মানে আমরা ভাইটাল সাইন্স বলি কিছু, তার মধ্যে ব্লাড প্রেশার পড়ে, সেটা যদি আমরা একটা নির্দিষ্ট মান থাকে, তার আমরা সবাই জানি 120/80, কিন্তু সেটার থেকেও কথা যদি 100-র তলায় আমার ওপরে ব্লাড প্রেশারটা নেমে যায় অথবা 170-80 ওপরে উঠে যায়, যদি পালস রেট 60 থেকে 100 যদি 60-এর কম হয়ে যায় অথবা 100-র বেশি হয়ে যায়, টেম্পারেচার যদি পারসিস্টেন্টলি 102-3-এর নিচে নামছেই না, যদি দেখা যায় অক্সিজেন স্যাচুরেশন এখন সবাই আমরা পালস অক্সিমিটার কোভিডের পরে আমরা জানি যে পালস অক্সিমিটার কি, যদি 90%-এর তলায় অক্সিজেন স্যাচুরেশন থাকে তাহলে সেই পেশেন্টকে আমরা অ্যাডমিট করা উচিত। কারণ যদি 90%-এর তলায় আমার স্যাচুরেশন নেমে যায়, যেটা বলার সেটা হচ্ছে এটা জাস্ট একটা নাম্বার নয় যে 90%-এর তলায় নেমে গেল সুতরাং ভর্তি করতে হবে। 90%-এর তলায় যদি অক্সিজেন স্যাচুরেশন নেমে যায় তাহলে সেই অক্সিজেন যে হিমোগ্লোবিনটা আমাদের বডির চারপাশে অক্সিজেনকে দিয়ে দেয়, সেই অক্সিজেন যে ডিস্ট্রিবিউট করে, যার ফলে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাকভাবে কাজ করে ফ্রম ব্রেন টু টো, সেই জিনিসটা কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। সুতরাং আমার অক্সিজেনেশনটা বাড়াতেই হবে, এবং সেই অক্সিজেনেশনটা বাড়াতে গেলে নর্মালি কেউ বলবেন আমি বাড়িতে অক্সিজেনের ব্যবস্থা করে দেবো। এখন কথা হচ্ছে বাড়িতে যে অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা ইউজ করি তার কিছু লিমিটেশন রয়েছে, সে একটা নির্দিষ্ট ভলিউমের বেশি ওই সিলিন্ডার বা ওই কনসেন্ট্রেটর অক্সিজেন দিতে সক্ষম নয়, ধরুন 5 লিটার পার মিনিট। কিন্তু এখানে নার্সিংহোম বা হসপিটালে সেখানে সেন্ট্রালাইজ অক্সিজেন প্লান্ট যেখানে রয়েছে সেখানে কিন্তু সেই প্রেশারকে আমরা কয়েকশো গুণ বাড়িয়ে দিতে পারি, এবং সেই ফোর্সফুলি অক্সিজেনটা যদি আমি ব্লাডে মেশাতে পারি তাহলে কিন্তু ওই স্যাচুরেশন বাড়বে, আমাদের অর্গানগুলো প্রপারলি অক্সিজেনেটেড হবে এবং পেশেন্ট আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। সো এই প্যারামিটারগুলো মাথায় রাখতে হবে যদি শরীর খুব খারাপ থাকে। এবার আপনি তো সমস্ত কিছু বলতে পারবেন না বা বুঝতে পারবেন না, সেই জন্য 1 থেকে 2 দিন আমি যে কোনো জিনিসই দেখব, যদি কমে গেল ভেরি গুড, না কমলে আমি ডাক্তারের পরামর্শ নেব, এবং এমন কোনো ডাক্তারের পরামর্শ নেব। এখন আবার যেটা বললাম গুগল ডক্টর শুধু নয়, সবাই প্রচুর জানে, সুতরাং এমন একজনকে আমি পরামর্শ নেব যাকে আমি বিশ্বাস করি এবং আমি ভরসা করি, এবং তিনি যদি বলেন যে না আমার মনে হচ্ছে যে আপনার ভর্তি হওয়া দরকার, তাহলে কিন্তু চোখ বুঝে ভর্তি হয়ে যেতে হবে। স্যার এখানে যেটা আপনি শুরু থেকে বেশ কয়েকটা জিনিস আপনি হাইলাইট করলেন, যেটা হচ্ছে ওষুধের ডোজ, কখন খাবো, কোন সময় খাবো, কারা খাবে, তো এটা হচ্ছে কাইন্ড অফ অ্যাওয়ারনেস। এবার এই অ্যাওয়ারনেসটা কিন্তু প্রত্যেকের মধ্যে নেই, ম্যাক্সিমাম জনের মধ্যে নেই, মানে আমার মধ্যে একটুখানি হয়তো শিক্ষা আছে তাই আমি জানি। তো আপনার কোথাও মনে হয় যে WHO যে বডি আমাদের রয়েছে ওদের কোথাও মনে হয় যে কি এই হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করা উচিত, যেখানে এই অ্যাওয়ারনেসটা ছড়ানো উচিত, যাতে সবাই জানতে পারে? নিশ্চয়ই, মানে অ্যাওয়ারনেস ক্যাম্প সবসময় করা উচিত। আমরা কোভিডের সময় দেখেছি প্রচুর অ্যাওয়ারনেস ক্যাম্প হতো, আমরা ডেঙ্গুর সময় দেখেছি, এবং এখনও ডেঙ্গু এখন ওই প্রকোপটা এবছর বা গত 2 বছর নেই, কিন্তু সেই অ্যাওয়ারনেস ক্যাম্প কিন্তু করা হয়েছে যে খোলা জল রাখবেন না যাতে করে মশা না ব্রিড করে, বা যদি এরকম জ্বর বেশি হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন। অ্যাওয়ারনেস ইজ ভেরি ভাইটাল, কিন্তু প্রপার অ্যাওয়ারনেস দরকার। লোকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস পড়ে বিভিন্ন কিছু তাদের অ্যাপ্লিকেশন করে, সেগুলো না করা উচিত। অ্যাওয়ারনেস তো সবসময় দরকার, এবং সেটা একটা প্রপার সোর্স থেকে। আমি বলতে চাইছি এই যে আপনি WHO এর কথা বললেন, আপনি WHO মানে অনেকেই হয়তো WHO মানেটাই পুরো ফুল ফর্মটাই জানেন না, কিন্তু এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলুন বা
রাজ্য সরকারের কিছু কিছু বা আমাদের যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, সেন্ট্রাল গভর্নমেন্ট, এইসব যে এরা অনেক কিছু প্রকাশ করে, সেইখান থেকে নিয়ে ম্যালেরিয়ার হ্যান্ডবুক রয়েছে, ডেঙ্গুর হ্যান্ডবুক রয়েছে, অবশ্যই সেগুলো বেশিরভাগই স্বাস্থ্যকর্মী বা ডাক্তারদের জন্য, বাট স্টিল ওই সব সোর্স থেকে যদি কেউ পড়ে সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে তাহলে অনেক ভালো হয়। স্যার, যেমন লর্ডস হেলথ কেয়ারে আমরা দেখছি যে অনেক রকমের ফ্যাসিলিটিস রয়েছে, মানে আমরা যখন ওয়েবসাইটে যাই তখন দেখি অনেক রকমের ফ্যাসিলিটিস রয়েছে। তো যাদের মেডিক্লেম রয়েছে বা যাদের স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে, ওই সমস্ত কার্ড যদি নিয়ে এখানে আসে কি তারা সেই ফ্যাসিলিটিগুলো পাবে? লর্ডস হেলথ কেয়ার এমন একটি নার্সিংহোম যাতে সমস্ত ধরনের ফ্যাসিলিটি রয়েছে। আপনি যদি ক্যাশে কোনো পেশেন্টের চিকিৎসা করেন তা করতে পারবেন। মোটামুটিভাবে যে মেডিক্লেম, এখন প্রচুর মেডিক্লেম কোম্পানি হয়ে গেছে সব কিছুর মতোই, তো বেশিরভাগ মেডিক্লেমের সাথেই এনাদের এন্টাইটেলমেন্ট রয়েছে এবং অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডের সাথে বা স্বাস্থ্যসাথী স্কিমের সাথে এনাদের রয়েছে, টাই আপ রয়েছে। সুতরাং যদি কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসে, যদি কেউ না, এখানে প্রচুর স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে লোকে আসেন এবং ভর্তিও হন, চিকিৎসাও পান এবং সুস্থ হয়ে বাড়ি চলে যান। তো স্বাস্থ্যসাথী কার্ড, মেডিক্লেম এবং ক্যাশ সমস্ত পরিষেবা এখানে রয়েছে। আর কিছু কর্পোরেট টাই আপ রয়েছে কোনো কোনো কোম্পানির সাথে, সেই পরিষেবাও রয়েছে। আপনি এক্ষুনি বললেন যে অনলাইন বা গুগল হচ্ছে এখন মানুষের খুব একটা ভরসার জায়গা হয়ে গেছে। অনলাইন প্ল্যাটফর্ম তো আমরা যাই করি সবই অনলাইন। অনেকে রয়েছেন যাদের বয়স হয়ে গেছে, তারা বাড়িতে মানে হসপিটাল আসতে পারছে না, তাদের বিভিন্ন রকমের চেক আপ করানোর আছে, তো সেই ক্ষেত্রে কি লর্ডস হেলথ কেয়ার কোনো ফ্যাসিলিটিস দেয় বাড়ি গিয়ে চেক আপ করা? লর্ডস এই ক্ষেত্রে আমি বলবো একটি অগ্রণী ভূমিকা পালন করে, যে কোনো বয়স্ক মানুষ তাদের এখানে একটা হেল্পলাইন নাম্বারও রয়েছে আর একটা অন্য নার্সিংহোম নাম্বারও দেওয়া রয়েছে। যে কেউ ফোন তুলে যখন হোক যদি ফোনে বলেন যে আমার এই ব্লাড টেস্ট করতে হবে, ব্লাড টেস্টটা তো তাও একটা নন এমার্জেন্সি জিনিস, সেটা তো হয়ই। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট বাড়ি থেকে কালেকশন করা হয় এবং প্রয়োজন হলে বাড়িতে গিয়ে রিপোর্টও ডেলিভারি করা হয়, বা কেউ যদি এসে রিপোর্ট নিয়ে যেতে চান সেটা তো নিয়ে যেতে পারবেনই। দ্বিতীয় হচ্ছে, যদি কোনো পেশেন্টের রাত দুপুরে অ্যাম্বুলেন্সের দরকার হয়, সেই অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে এবং একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, কয়েক কিলোমিটারের মধ্যে সেই পরিষেবা কিন্তু ফ্রি। এবং দ্বিতীয় হচ্ছে, অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। সেরকম যদি কোনো প্রয়োজন হয় যে কোনো একটা পেশেন্ট হয়তো বা পেশেন্টের বাড়ির লোক হয়তো গুরুতর অসুস্থ, তারা বুঝতে পারছেন না যে হসপিটালে নিয়ে এসে আর কোনো লাভ হবে কিনা, সেক্ষেত্রেও এখান থেকে লোক গিয়ে আমাদের সাথে ফোনে কনসাল্ট করে যে এইটা এরকম দেখছি, তাহলে এবার কি করব, দিয়ে আমরা তাদেরকে হয় তুলে আনি বা সেই রকমভাবে কোনো পরামর্শ দিয়ে থাকি আর কি, যে আপনারা এই জিনিসগুলো করুন বা এই জিনিসগুলো করতে হবে। তো বয়স্কদের ক্ষেত্রে সমস্ত ইনভেস্টিগেশন, সমস্ত ব্লাড টেস্ট বলুন বা যেগুলো বাড়িতে গিয়ে করা সম্ভব, চেস্ট এক্সরে, ইউএসজি বাড়িতে গিয়ে করা সম্ভব নয়, ইসিজি সম্ভব, সেটা করা হয়। অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা হয়, অ্যাডভাইস দেওয়া হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, অনেকে আছেন যারা হয়তো এখান থেকে সুস্থ হয়ে বাড়ি আসেন, তাদের রেগুলার ড্রেসিং দরকার, হয়তো কোনো একটা ইনজেকশন দরকার, হয়তো একটু দুদিনের জন্য হলেও একটু আইভি ফ্লুইড চালানো, স্যালাইন চালানো দরকার, সেগুলো কিন্তু এখান থেকে গিয়ে লোকে করে দিয়ে আসে। স্যার, লর্ডস হেলথ কেয়ার এখন খুব আধুনিক হয়ে গেছে, তো এই মুহূর্তে লর্ডস হেলথ কেয়ার কী কী ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে? হ্যাঁ, প্রথম যখন শুরু হয়েছিল লর্ডস, তখন এখানে কেবিন এবং বেডস এইসব ছিল, কিন্তু অনেক কিছু তখন ছিল না। আস্তে আস্তে এটা গ্রো করেছে, যেরকম আপনি বললেন। এখন লর্ডসের যদি পরিকাঠামো দিক দিয়ে বলি, তাহলে লর্ডসে সিঙ্গেল ডিলাক্স কেবিন রয়েছে, 3-4টে কেবিন রয়েছে, এবং আমাদের জেনারেল বেড যেগুলো রয়েছে, সেই সমস্ত জেনারেল বেড ফিমেল এবং মেল কিন্তু এসি, এয়ার কন্ডিশন বেড রয়েছে। এটা পরিকাঠামোর দিক দিয়ে। আমাদের আইসিইউ রয়েছে, আইসিইউতে ভেন্টিলেশন রয়েছে, ভেন্টিলেটর রয়েছে, বাইপ্যাপ মেশিন রয়েছে, আমাদের ডায়ালিসিস রয়েছে, ডায়ালিসিস মেশিন রয়েছে, রেগুলার এখানে ডায়ালিসিস হয়। আমাদের ডায়াগনস্টিক তো প্রথমে ছিলই, প্রথম ডায়াগনস্টিক থেকেই শুরু হয়েছিল এই জিনিসটা, সুতরাং ডায়াগনস্টিক সমস্ত ফেসিলিটি রয়েছে। আমাদের সিটি স্ক্যান রয়েছে এবং সেটা খুব উন্নত ধরনের মেশিন রয়েছে, সিটি স্ক্যান। এবং এই লর্ডসের মুকুটে সর্বশেষ যে পালকটি যোগ হয়েছে সেটি হচ্ছে ক্যাথল্যাব। মানে আমাদের এখানে কিন্তু এখন ক্যাথল্যাব মেশিন বসে যাওয়ার ফলে আমাদের এখানে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি এবং যেটাকে পিটিসিএ, মানে প্রাইমারি যদি কারোর হার্ট অ্যাটাক হয় তার স্টেন্ট বসানো অবধি, তার সেটা ডায়াগনোস করে স্টেন্ট বসানো অবধি এখানে কিন্তু হয়ে যাচ্ছে। এবং
যেটা আমি বললাম যে এই ক্যাথ ল্যাব রয়েছে এবং তার জন্য আমাদের যে আইসিইউ, মেডিকেল আইসিইউ, কার্ডিয়াক আইসিইউ, এই সমস্ত কিছু রয়েছে। এক কথা যদি আমি বলি তাহলে মেডিসিন বিভাগের সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল, সার্জারি বিভাগেরও সব কিছুই এখানে অ্যাভেলেবেল। এখানে আমরা ইউরোলজি সার্জারি করছি, জেনারেল সার্জারি তো হচ্ছেই, প্লাস্টিক সার্জারি হচ্ছে, অর্থোপেডিক সার্জারি হচ্ছে। 3-4টে জিনিস আমি বলবো এখানে হয় না, কারণ সেটাও বলা দরকার যে কি হয় না। যেমন এমআরআই মেশিন আমাদের এখানে নেই এবং ব্লাড ব্যাংক আমাদের এখানে নেই। তো এই কোনো পেশেন্টের যদি এমআরআই বা ব্লাডের দরকার হয়, এই একটু আগেই আপনি শুনলেন একজন আসছে ব্লাড নিতে হয় বলে, আমাদের এখান থেকে আমরা টাই আপ রয়েছে বিভিন্ন সংস্থার সঙ্গে, আমরা সেই পেশেন্টদেরকে আমাদের দায়িত্বে নিয়ে গিয়ে এমআরআই বলুন বা যদি তার ব্লাড দরকার লাগে সেই ব্লাড কার্ডের এগেনস্টে নয়, কিন্তু আমরা নর্মালি ব্লাড জোগাড় করে দিই, যত রেয়ার গ্রুপই হোক না কেন চেষ্টা করা হয় যে সেই ব্লাডটা যাতে আমরা জোগাড় করে দিতে পারি। সো এমআরআই এবং ব্লাড ব্যাংক নেই, এবং পিডিয়াট্রিক সার্জারি মানে বাচ্চাদের সার্জারি এখানে হয় না। কিন্তু এইগুলো ছাড়া গাইনোকোলজি রয়েছে, নর্মাল ডেলিভারি হওয়ার পরে বাচ্চার জন্য এনআইসিইউ রয়েছে। আমাদের এখানে এনআইসিইউ যেসব জিনিসগুলো দরকার, ফটোথেরাপি বলুন বা বাচ্চার যে পরিষেবাগুলো দরকার, সেগুলো সমস্ত কিছু রয়েছে। তো সেই অর্থে লর্ডস একটি কমপ্লিট মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেখানে একবার মানে কেউ যদি আসেন তার মোটামুটিভাবে এই যে 2-3টে জিনিস যেগুলো নেই বললাম বা সেগুলো আমরা ব্যবস্থা করে করিয়ে দেওয়া হয়, সেগুলো বাদে সমস্ত পরিষেবাই এখানে কিন্তু পাওয়া যায়। আর একটা জিনিসও যেটা দরকার মানুষের রাত বিরেতে, যেটা আমি আপনাকে সবসময় বললাম, দেয়ার আর সাম এমার্জেন্সি কেসেস, দেয়ার আর সাম নন এমার্জেন্সি কেসেস। সো এমার্জেন্সি কেস, একটা পেশেন্টের মাথা ফেটে গেছে, একটা পেশেন্টের একটা ভীষণ আটটিয়ে মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে তার হয়তো পায়ে গুরুতর চোট লেগেছে বা হাতে গুরুতর চোট লেগেছে, সেই ক্ষেত্রে তাকে এমার্জেন্সিতে আনা হয়। এবার এমার্জেন্সিতে আনার পরে কিন্তু আমাদের এখানে সবসময় 24 ঘন্টা একজন কোয়ালিফাইড ডক্টর থাকেন, যিনি তাকে অ্যাটেন্ড করেন, এবং অ্যাটেন্ড করার পরে 24 ঘন্টা এখানে এক্স রে, 24 ঘন্টা এখানে সিটি স্ক্যান করা হয়, যেসব পরিষেবাগুলো খুব দরকার ওই সময়। এবং করার পরে এখানে যারা কনসালটেন্ট ডক্টর, তারাও কিন্তু 24 ঘন্টা ফোনে অ্যাভেলেবেল থাকেন, এবং তারা তাদের যে অ্যাডভাইসটা সেটা দিয়ে দেওয়া হয় আর কি। সুতরাং যদি দেখা যায় যে কোনো পেশেন্টের এখানে ট্রমা দরকার, আমাদের স্পেশালাইজ ট্রমা কেয়ারে 3টে বেড রয়েছে, যেখানে শুধুমাত্র ট্রমা পেশেন্টদের আমরা ভর্তি করে পরিষেবা দেওয়া হয়। এবং এমার্জেন্সিটাও ভীষণ, এই যে বললাম যে এমার্জেন্সিতে আমাদের সবসময় একজন ডাক্তার রয়েছেন, যে কোনো এমার্জেন্সি এলেই তিনি সেই এমার্জেন্সিকে অ্যাটেন্ড করবেন, এবং অ্যাটেন্ড করার পরে কনসালটেন্টের সাথে আলোচনা করে সেই পেশেন্টকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় ভর্তি করবেন বা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেবেন। তো এইটাও একটা ব্যাপার যেটা এখানে খুব ডিলিজেন্টলি ফলো করা হয়। অনেক সময় আমরা দেখেছি যে অন্যান্য জায়গাতে হয়তো করা হলো, কিন্তু ইনিশিয়ালি এর খরচাটা এমন বেড়ে গেল যে পেশেন্ট পার্টি সন্তুষ্টও হতে পারলো না, সেরকমভাবে হয়তো কাজও হলো না, অথচ তার অনেকটা টাকা খরচা হয়ে গেল। এখানে কিন্তু এটা বলা বাহুল্য যে এইখানে আমাদের এটা হচ্ছে একবার, এটাকে আমি বলছি, এখানে কিন্তু আমাদের কম খরচে যেটুকু দরকার শুধু সেইটুকু টেস্ট করিয়ে এবং যেটুকু দরকার সেইটুকু মেডিসিন আমরা এমার্জেন্সি প্রথমে দিয়ে দিই। তারপরে তিনি যদি ভর্তি হন, পেশেন্ট যদি ভর্তি হন, তারপর নিশ্চয়ই বাকি পরিষেবাগুলো হবে। কিন্তু যদি ভর্তি নাও হন, আমরা কিন্তু টু দি পয়েন্ট চিকিৎসা করে, টু দি পয়েন্ট ইনভেস্টিগেট এবং ট্রিটমেন্ট করে আমরা সেই পেশেন্টকে নেক্সট হায়ার সেন্টার বা বাড়ি বা ওনাদের পছন্দ মতো কোনো জায়গায় আমরা রেফার করে দেবো।